ওকে, অপটিক্স নাম থেকে আসলে বুঝতে পারতেছো যে অপটিক্স মানে কি, আলোক বিজ্ঞান। So optics is a branch of physics which involves the behavior and properties of light, including its interaction with matter and the construction of instruments that use or detect it. অপটিক্স মেইনলি লাইটের বিভিন্ন প্রপার্টি বা লাইটের বিভিন্ন বিহেভিয়ার নিয়ে আসলে ফিজিক্সের যে ব্রাঞ্চে আসলে পড়াশোনা করা হয় সেই ব্রাঞ্চের নাম। এবং এইখানে লাইট বিভিন্ন ম্যাটারের সাথে তার ইন্টারাকশন কেমন হবে, বা অপটিক্স রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলা কিভাবে তৈরি করা হয়, সেই ইনস্ট্রুমেন্ট গুলা কিভাবে কাজ করে, তাদের অপারেশন কেমন, এই সকল বিষয় আসলে অপটিক্স এর মধ্যে আলোচনা করা হয়। অপটিক্স মেইনলি তিন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আসলে ডেসক্রাইব করে। ঠিক আছে, একটা হচ্ছে ভিজিবল লাইট, আর হচ্ছে আল্ট্রাভায়োলেট, আর হচ্ছে ইনফ্রারেড লাইট। এই তিন টাইপের ইলেকট্রোম্যাগনেটিক রেকে হচ্ছে অপটিক্স মেইনলি এই তিন টাইপের নিয়ে অপটিক্স ডিল করে। ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, ইনফ্রারেড লাইট। ঠিক আছে, তো এর মধ্যে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ কার বলতে পারো? ওয়েভলেন্থ সবচেয়ে বেশি কার? স্যার ইনফ্রারেড। ইনফ্রারেড এর ওয়েভলেন্থ হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ভিজিবল লাইট, তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট। ঠিক আছে, সো দ্যাট মিন্স ভিজিবল লাইট যেটা আমরা নরমালি চোখে দেখতে পাই তার থেকে তার চাইতে ওয়েভলেন্থ যাদের বেশি, স্যার একেবারে রেডিও ওয়েভটা সবথেকে বেশি না স্যার? আমি তোমাকে রেডিও ওয়েভ। এই তিনটার কথা ও বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। ভিজিবল লাইটের ঠিক পরে, ভিজিবল লাইটের চেয়ে বেশি ঠিক পরেরটা হচ্ছে ইনফ্রারেড, আর ভিজিবল লাইটের চেয়ে ঠিক পরের যে কমটা সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট। সো আমরা যে লাইটটা দেখি তার ঠিক আগে আর পরে এই তিনটা লাইট নিয়ে আসলে অপটিক্সে আলোচনা করা হয় মেইনলি। আচ্ছা, অপটিক্স নিয়ে আসলে বিজ্ঞানীদের গবেষণা বা পড়াশোনা অনেক আগে থেকেই। লাইট নিয়ে আসলে অনেক থিওরি আছে, এবং লাইট নিয়ে প্রথম যে থিওরিটা আসলে দেয় একেবারে অনেক আগে থেকে আসলে লাইটে একটা সময় মানুষের ধারণা ছিল এরকম যে, তোমরা আমাকে একটু বলো তো যে আমরা একটা বস্তু কেন দেখতে পাই? স্যার কোন একটা আর বস্তু ওই বস্তু থেকে সে আলো আমাদের আলোর চোখে আসে বলে। চোখে এসে প্রতিফলিত হলে আমরা তখন দেখতে পাই স্যার। হ্যাঁ, দ্যাট মিনস একটা সময় মানুষের ধারণা ছিল এরকম যে বস্তু থেকে আলো হয়তো বা আমাদের চোখ থেকে হয়তো বস্তুতে আলো যায়, এবং তার ফলে আমরা ওই বস্তুটাকে আমরা দেখতে পাই, এরকম একটা ধারণা এক সময় ছিল। তো এরপরে বিজ্ঞানী ওনার নাম মশরুফ হাইজেন, বিজ্ঞানী হাইজেন, উনি হচ্ছে এই ধারণাটার পরিবর্তে নতুন একটা ধারণা দেন। উনি বলেন যে না, বস্তু মানে আমাদের চোখ থেকে কোনো আলো বস্তুতে যায় না, বরং বস্তু থেকে আলো হচ্ছে আমাদের চোখে আসে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় যে আমাদের আশেপাশে লাইটের যে সব সোর্স আছে, সোর্স অফ লাইট যেগুলো আছে, সেই সব জায়গা থেকে লাইট হচ্ছে কোনো একটা বস্তুর উপর রিফ্লেক্ট করে সেই রিফ্লেক্টেড রেটা যখন আমাদের চোখে আসে তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। আদারওয়াইজ কিন্তু আমরা কোনো বস্তু দেখতে পাই না। আমরা রাত্রিবেলা কোনো বস্তু দেখতে পাই না এই কারণে, কারণ রাত্রিবেলা আমাদের কোনো লাইট সোর্স থাকে না। আবার আমি যদি রাত্রিবেলা আমাদের নর্মাল লাইট জ্বালায় দিই, ঠিক আছে, ইলেকট্রিক বাল্ব জ্বালায় দিই, তখন আবার আমি জিনিসগুলো দেখতে পাই। ঠিক আছে, ন্যাচারালি লাইটের সোর্স হচ্ছে কি, আমাদের সবচেয়ে বড় লাইটের সোর্স হচ্ছে সূর্য। ঠিক আছে, ন্যাচারালি আমাদের লাইট সোর্স। আর যা আছে সব আর্টিফিশিয়াল সোর্স আর কি। সো এই আর্টিফিশিয়াল বা ন্যাচারাল লাইট গুলা যদি না থাকে, দেন হচ্ছে আমরা কিন্তু কোনো অবজেক্ট আসলে দেখতে পারবো না বা দেখতে পাই না। সো লাইট নিয়ে প্রথম যে থিওরিটা দেন সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন, উনি হচ্ছে একটা থিওরি দেন, সেই থিওরির নাম হচ্ছে কর্পাসকোলার থিওরি অফ লাইট, আলোর কণা তত্ত্ব। এটাকে বলা হয় আলোর কণা তত্ত্ব। এই থিওরিতে উনি কি বলেন যে লাইট কনসিস্টস অফ ভেরি টিনি পার্টিকলস নোন অ্যাজ কর্পাসকোলার। লাইট হচ্ছে অনেক ছোট ছোট পার্টিকেল দ্বারা তৈরি, যে পার্টিকেল গুলাকে বলা হয় কর্পাসকোলার বা কণা। This corpuscles on emission from the source of light travels in a straight line with high velocity.
এই কর্পাসকল গুলা কি হয়, যখন একটা লাইট সোর্স থেকে ইমিট হয় তখন সেগুলো আছে অনেক বেশি হাই ভেলোসিটিতে চলে এবং আলোর গতিতে চলে, ঠিক আছে। এবং থার্ড কথাটা কি বলা হলো, when these corpuscles enter the eyes they produce image of the object and sensation of vision। যখন এই কর্পাসকল গুলা হচ্ছে আমাদের চোখে এসে পড়ে তখন কি হয়, আমরা হচ্ছে ওই অবজেক্টটা দেখতে পাই এবং আমাদের চোখে মানে দেখার যে অনুভূতি সেই অনুভূতিটা তৈরি হয়। আচ্ছা, তারপর বলতেছে কি কর্পাসকলস অফ ডিফারেন্ট কালার্স হ্যাভ ডিফারেন্ট সাইজেস। এই যে কণাগুলো আছে এই কণাগুলো হচ্ছে যদি কালার ডিফারেন্ট হয় তখন তাদের সাইজও ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই এই থিওরি হচ্ছে বিজ্ঞানী নিউটন শুরুতে দেন, ঠিক আছে। তো এই থিওরিটাই পরবর্তীতে আরো বেশি ডেভেলপ হয়, অ্যাডভান্স হয়, ঠিক আছে। কিন্তু এই থিওরি দিয়ে আসলে সব লাইটের যত থিওরি, লাইটের যত ফেনোমেনা আছে সব ফেনোমেনাকে এক্সপ্লেইন করা যেত না, ঠিক আছে। কিন্তু কথাগুলো কিন্তু সত্যি যে আমরা আগে আমরা যেটাকে বলতাম কর্পাসকল সেটা কিন্তু এখন আমরা কর্পাসকল বলি না, অন্য কিছু বলি, সেটাকে আমরা আসলে ফোটন নামে বলি। কিন্তু কথা হচ্ছে যে এই কথা কিন্তু সত্যি যে লাইটের কালার যদি ডিফারেন্ট হয় লাইটের ওয়েভলেন্থটা চেঞ্জ হয়, তাই না? আমরা এখন যেটাকে ওয়েভলেন্থ বলি সেটাকে উনি সাইজ হিসেবে ডিনোট করছিল। এই পার্থক্যগুলো ছাড়া কথাগুলো কিন্তু একেবারে ভুল না, সত্যি সত্যি কথাই আসলে বলছে। তারপরে আমরা জানি যে লাইট সোর্স থেকে যখন লাইট রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে তখন আমরা সেটা দেখতে পাই। তুমি বলছে লাইটের ভেলোসিটি অনেক বেশি, আমরাও জানি লাইটের ভেলোসিটি অনেক বেশি, কিন্তু কত বেশি সেটা উনি আসলে বলতে পারে নাই, কিন্তু সেটা আমরা জানি লাইটের ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 3 × 10⁸। তো এরপরে এই থিওরিটাকে একটু আপগ্রেড করা হয়, আপগ্রেড করে বিজ্ঞানী হাইগেন একটা থিওরি দেন, সেটাকে বলা হয় ওয়েভ থিওরি। বিজ্ঞানী হাইগেনের একটা থিওরি আসেন, সেটা হচ্ছে ওয়েভ থিওরি। আচ্ছা, সেই থিওরিটাও হচ্ছে এই থিওরির চাইতে একটু অ্যাডভান্স, কিন্তু সেটাও সবকিছু এক্সপ্লেইন করতে পারতো না। তারপরে সেই থিওরির জায়গায় আরেকটা নতুন থিওরি আসে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে। এটা দেয় হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দেয়। সেই থিওরিটাও হচ্ছে লাইটের অনেক ফেনোমেনাকেই ব্যাখ্যা করতে পারতো না। তো ফাইনালি বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে একটা থিওরি দেন, সেটাকে বলা হয় কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। এবং সেটার উপর বেস করে এখন হচ্ছে আমরা লাইটের যত ফেনোমেনাকে আসলে এক্সপ্লেইন করি বা যত লাইটের আলোচনা এখন আসলে সেই থিওরির উপর বেস করেই করা হয়। এবং এই থিওরিটা মোটামুটি একটা কমপ্লিট থিওরি এবং এই থিওরির মাধ্যমে মোটামুটি সবকিছুকেই সহজে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এবং সেই কোয়ান্টাম থিওরি অনুযায়ী লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে ওয়েভটা হচ্ছে কন্টিনিউয়াস না, যে ওয়েভটা হচ্ছে ডিসক্রিট, মানে লাইট হচ্ছে আলাদা আলাদা প্যাকেট আকারে থাকে। তোমাদের মনে হয় বলছিলাম কিনা, লাইটের বৈশিষ্ট্য হচ্ছে লাইট হচ্ছে আলাদা আলাদা প্যাকেট আকারে থাকে। অনেকগুলা প্যাকেট যখন একত্রিত হয় তখন আমাদের মনে হয় লাইটের একটা ফ্লো তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটকে বলা হয় কোয়ান্টা বা ফোটন, ঠিক আছে। এবং একটা ফোটনের এনার্জি হচ্ছে কি, এনার্জি হচ্ছে কত, ই সমান সমান এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে আমার ওই ফোটনের ফ্রিকোয়েন্সি। আমরা মূলত এই অপটিক্স এর এই চ্যাপ্টারে আমরা লাইটের তিনটা ফেনোমেনা নিয়ে পড়বো। একটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট এন্ড পোলারাইজেশন অফ লাইট। এই তিনটা ফেনোমেনা নিয়ে পড়বো এবং এই তিনটা ফেনোমেনা পড়ার জন্য আমাদের আগে পরে কিছু প্রয়োজনীয় জিনিস জানতে হবে, যেটা এই তিনটা ফেনোমেনা বোঝার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের ইন্টারমিডিয়েটে মোস্ট প্রবাবলি এই তিনটা ফেনোমেনা ছিল, তো তোমরা নিশ্চয়ই পড়ে আসছো অনেকেই, অনেকে হয়তো ঠিক মতো পড়ো নাই, কিন্তু তোমাদের এগুলো ছিল। আচ্ছা, সো ইন্টারফারেন্স অফ লাইট এটা আমরা শুরুতে পড়বো। তো এইটা পড়ার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, একটা প্রিন্সিপাল জানতে হবে। সেই প্রিন্সিপালকে বলা হয় হাইগেনস প্রিন্সিপাল, ঠিক আছে। হাইগেনস প্রিন্সিপাল বা হাইগেনের নীতি, এটা কি? আচ্ছা, এই হাইগেনস প্রিন্সিপাল পড়ার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ, এই নামটা শুনছো না, তরঙ্গ মুখ? জি স্যার। জি স্যার। ওয়েভ ফ্রন্ট, জি স্যার। হ্যাঁ। ওয়েভ ফ্রন্টটা কি? ওয়েভ ফ্রন্টটা হচ্ছে
এমন কিছু পয়েন্ট যে পয়েন্টে হচ্ছে কি হয়, একটা লাইটের সবকিছু সমান থাকে। যেমন ওয়েভ ফ্রন্ট গুলা বিভিন্ন টাইপের হতে পারে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টও হতে পারে, যেমন এই যে এখানে আমি যে ওয়েভ ফ্রন্ট গুলা দেখতেছি, যে এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, আর এটা হচ্ছে একটা প্লেন ওয়েভ ফ্রন্ট। তো এটা দেখতে স্ফেরিক্যালও হতে পারে আবার প্লেনও হতে পারে। তো এটা হচ্ছে কেমন, যে একটা সারফেস, যে সারফেসের মধ্যে একটা ওয়েভের যে ফেজ গুলা থাকবে সেই সবগুলা ফেজ হচ্ছে সেম থাকবে, সমান থাকে স্যার। ঠিক আছে। দ্যাট মিনস এটার এটার বলো যে এই লাইকের ওয়েভের অ্যামপ্লিটিউড, ওয়েভের ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে ফেজ ডিফারেন্স, এই সবগুলা জিনিস এখানে কি থাকবে, সমান থাকবে। দ্যাট মিনস একটা ওয়েভের এই পয়েন্টে একটা ওয়েভ আসলে সেম পেজে থাকবে, সমদশায় থাকবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট হচ্ছে কিছু পয়েন্ট, সেটা স্পেরিক্যাল পয়েন্টও হতে পারে, মানে সেই পয়েন্ট গুলাকে যোগ করলে একটা স্পেয়ারের মতো তৈরি হতে পারে, সেই প্লেন গুলাকে যোগ করে একটা প্লেন লাইন ও সরল লেখা টাইপের হতে পারে। ওই ওই সরল লেখার প্রত্যেকটা পয়েন্টে বা ওই স্পেয়ারিক্যাল যে শেপ, সেই শেপের প্রত্যেকটা পয়েন্টে ওয়েভের ফেজ হচ্ছে সব সমান থাকবে, মানে আহ, সমদশা সম্পন্ন, আমি বলতে পারি যে সমদশা সম্পন্ন বিভিন্ন পয়েন্টকে আমি যদি যোগ করি তাহলে যে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। গতিপথটা তৈরি হয় আর কি স্যার। হ্যাঁ, যে গতিপথটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, তো এই হাইগেন্সের প্রিন্সিপালে যে জিনিসটা বলা হয়, হাইগেন্স প্রিন্সিপালে বলা হয় এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট মে বি কনসিডার্ড অ্যাজ আ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা ওয়েভ ফ্রন্ট, এটা ওয়েভ ফ্রন্ট বা এটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট সেকেন্ডারি আরেকটা ওয়েভলেটের সোর্স হিসেবে কাজ করে। ওয়েভলেট আর ওয়েভ একই জিনিস, তরঙ্গ। মানে এখানে যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট, আমি যদি অন্য পয়েন্ট গুলো চিন্তা করি, এরকম যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট নতুন তরঙ্গ তৈরির সোর্স হিসেবে কাজ করে। তো সোর্স হিসেবে কাজ করলে স্বাভাবিকভাবে কি হবে, এখান থেকে নতুন তরঙ্গ তৈরি হবে, এবং যে নতুন তরঙ্গগুলা তৈরি হবে সেই নতুন তরঙ্গগুলা সামনের দিকে অগ্রসর হবে, ফরওয়ার্ড ডিরেকশনে সামনের দিকে অগ্রসর হবে। এবং কোন ভেলোসিটিতে অগ্রসর হবে, লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। এবং একটা নির্দিষ্ট সময়ে এই নতুন ওয়েভলেট গুলা বা নতুন ওয়েভ গুলা যখন ট্রাভেল করবে একটা নির্দিষ্ট সময় পরে, সেই নতুন তরঙ্গ মুখের সারফেসকে কেন্দ্র করে আমি যদি আরেকটা মানে একটা আঁকি, স্পর্শক আঁকি, একটা ট্যানজেনশিয়াল সারফেস আঁকি, তাহলে নতুন তরঙ্গ মুখের গতিপথে যে নতুন একটা গতিপথ তৈরি হবে সেটাও একটা নতুন ওয়েভ ফ্রন্ট হিসেবে দেখা দিবে। জিনিসটা কেমন, যে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা ওয়েভ ফ্রন্ট, এখানে যে কয়টা পয়েন্ট আছে ধরে নিলাম এখানে একটা পয়েন্ট আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে একটা কালার আছে, এখানে একটা পয়েন্ট 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 আছে। তো এই পয়েন্টগুলো থেকে কি হবে, নতুন নতুন ওয়েভ তৈরি হবে। তার মানে কি, এই পয়েন্টগুলো নতুন ওয়েভ তৈরির সোর্স হিসেবে কাজ করতেছে। তাহলে নতুন ওয়েভ তৈরি হচ্ছে, এরকম করে নতুন ওয়েভ তৈরি হচ্ছে। এখন এই ওয়েভগুলা কি হয়, সামনের দিকে অগ্রসর হয়, এই বরাবর সামনের দিকে অগ্রসর হবে। যদি যা সামনের দিকে অগ্রসর হবে, কত ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে, লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। এবং একটা নির্দিষ্ট সময় পরে আমি যদি কি করি, এই যে নতুন তরঙ্গ গুলা তৈরি হয়েছে সেই তরঙ্গের আমি যদি একটা স্পর্শক আঁকি, তরঙ্গ গুলাকে সেট করে, প্রত্যেক তরঙ্গকে সেট করে আমি যদি একটা স্পর্শক আঁকি, একটা ট্যানজেনশিয়াল সারফেস আঁকি, তাহলে আমার নতুন যে একটা গতিপথ পেলাম সেটাও একটা নতুন ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করবে। এটাকেও একটা নতুন ওয়েভ ফ্রন্ট বলা যাবে। ঠিক আছে, এটা একটা নতুন ওয়েভ ফ্রন্ট। এখন মজার ব্যাপার হলো, এই যে নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে, এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট আবার সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করবে, মানে এরা হচ্ছে নতুন করে
ওয়েভ তৈরি করবে, সেই ওয়েভ গুলাও সামনের দিকে অগ্রসর হবে এবং লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর হয়ে সেগুলো কিছু দূর যাওয়ার পরে সেই ওয়েভকে মানে ওয়েভের যদি আমি একটা ছেদক আঁকি বা স্পর্শক আঁকি, তখন সেখানেও আরেকটা নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, নতুন তরঙ্গ মুখ তৈরি হবে। বোঝা গেছে হাইগেন্স প্রিন্সিপালটা? জি স্যার। এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে, যে ওয়েভ ফ্রন্ট কি, তারপর হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল কি, বা বলা হতে পারে যে হাইগেন্স প্রিন্সিপাল একটা এঁকে দেখাও, ঠিক আছে, এইভাবে কিন্তু জিজ্ঞেস করা হবে। বা ইভেন এরকমও জিজ্ঞেস করা হতে পারে ভেঙে ভেঙে যে হাইগেন্স মানে একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট তারা কি হিসেবে কাজ করে, সেখান থেকে যে লাইট গুলা তৈরি হবে সেই লাইট গুলা কত ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে, নতুন যে ওয়েভ গুলা থাকবে সেই নতুন ওয়েভের যদি আমি একটা ট্যানজেন্স আঁকি, স্পর্শক আঁকি, তাহলে সেখানে নতুন কি তৈরি হবে, ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে কারো কনফিউশন নাই, তাই তো? স্যার স্যার এই চ্যাপ্টারে কি স্যার জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে আলোচনা করবেন স্যার? আচ্ছা, তোমরা মনে হয় দুই টাইপের অপটিক্স পড়ছিলে না? জি স্যার, একটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা জ্যামিতিক্যাল হচ্ছে অপটিক্যাল জিওমেট্রিক্যাল। আর একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান স্যার। তোমরা ভৌত আর হচ্ছে জিওমেট্রিক অপটিক্স আলোচনা করছিলা। তো আমরা মেইনলি আসলে জিওমেট্রিকে যাব না, আমরা ফিজিক্যাল অপটিক্স পড়বো আসলে। ফাইনালের আগে শুধু এই ফিজিক্যাল অপটিক্স পর্যন্ত। ফিজিক্যাল অপটিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্সে যে জিনিসগুলো ছিল সেগুলো তো আসলে তোমরা এসএসসি তে ইন্টারে পড়ছো, দুই দুই লেভেলেই পড়ছো, তাই না? জি স্যার। তো এইবার আমরা আসলে জিওমেট্রিকটা পড়বো না, পড়বো হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। আচ্ছা, সুপারপজিশন অফ ওয়েভস, ওয়েভের উপরিপাতন নীতি বা আলোর উপরিপাতন নীতি, সেটা কি? এই 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 জিনিসটা ফার্স্ট অবজার্ভ করা হচ্ছে বিজ্ঞানী ইয়াং, ঠিক আছে। তো বিজ্ঞানী ইয়াং উনি আসলে এই ওয়েভের নীতি সম্পর্কে কি বলছিল সেই লাইনটা আমরা শুরুতে পড়ি। উনি বলছিলেন এইরকম যে when two undulations from different origin coincide either perfectly or very nearly in direction, their joint effect is a combination of the motion belonging to each. আমি বলছি যখন দুইটা আন্দোলন, দুইটা আন্ডুলেশন মানে যখন দুইটা আন্দোলন বা দুইটা ওয়েভ ডিফারেন্ট অরিজিন থেকে তৈরি হয়ে তারা একটা একটার উপর কোইনসাইড করবে, তখন কি হয়, মানে তারা হয় পারফেক্টলি, একেবারে পারফেক্টলি কোইনসাইড করতেছে, বা কাছাকাছি একটা একটার সাথে কোইনসাইড করতেছে, এবং তাদের ডিরেকশনও ধরো সেম হয়েছে একই ডিরেকশন। তখন কি হবে, তখন নতুন যে ওয়েভটা তৈরি হবে সেটা হচ্ছে এই দুইটা ওয়েভের কে একত্র করলে একটা জয়েন্ট ইফেক্ট তৈরি হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে ধরো তোমরা আমি তোমাদের এখানে ক্লাস করাচ্ছি, তো এখানে যদি এখন আরেকটা সেকশন এসে ক্লাস করতে নেয় তখন কি অবস্থা হবে? একটা যেখানে একটা ব্যাচ ক্লাস করার কথা সেখানে যদি একই সাথে দুইটা ব্যাচ ক্লাস করে, তখন দুইটা ব্যাচ একই সাথে, মানে তোমরা এখন যেরকম ফ্রিলি বা একটা ওয়েতে বসো, মানে এখন যদিও ফিজিক্যালি ক্লাস না, বাট আমি ধরে নাও যে তোমরা ফিজিক্যালি ক্লাস করতেছো একটা ক্লাসরুমে, তো তখন তোমরা যেভাবে বসো, যেভাবে ফ্রিলি মুভ করো, সেখানে যদি আরেকটা সেকশন আসে, একই সাথে দুইটা সেকশনে ক্লাস হয়, তখন কি নতুন একটা শেপ তৈরি হবে না, নতুন একটা ওরিয়েন্টেশন তৈরি হবে না? তাহলে আগে যেখানে এক বেঞ্চে হয়তো তোমরা দুইজন বসতা, সেখানে বসতে হবে তিনজন, যদিও মানে আমাদের ইউনিভার্সিটি কোনো বেঞ্চ নাই, সব চেয়ার, আমি জাস্ট এমনিতেই বললাম আর কি। সেখানে হয়তো এক এক কলামে এক রোতে তোমরা বসতে হয়তো চারজন, চারটা চেয়ার রাখা, সেখানে হয়তো এক রোতে পাঁচটা চেয়ার, পাঁচটা চেয়ার রাখতে হবে এক রোতে, মানে তখন হয়তো এরকম রো হয়তো পাঁচটা, তখন হবে ছয়টা, একটা কলামে হয়তো তখন বসতে তোমরা ছয় ছয় জন, এখন বসতে হবে সাতজন, এরকম কিছু ব্যাপার স্যাপার হবে। নতুন একটা ওরিয়েন্টেশন, নতুন একটা শেপ তৈরি হবে। তো সুপার পজিশন হচ্ছে এইরকমই, যখন একটা মিডিয়াম একই সাথে দুইটা ওয়েভ দ্বারা ডিস্টার্ব হয়। একটা মিডিয়ামে একটা ওয়েভ থাকার কথা, সেখানে একই সাথে একের অধিক
বা দুইটা বা তিনটা ওয়েভ যদি একই সাথে একটা মিডিয়ামে অসিলেট করতে থাকে, তখন কি হবে? তখন রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্টটা তৈরি হওয়ার কথা সেটা কেমন হবে? সেটা হবে এরকম: দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিডিয়া এট এনি পয়েন্ট is the algebraic sum of the displacement of the medium due to individual wave. প্রত্যেকটা ওয়েভের যে আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টকে যদি আমি যোগ করি, আলাদা আলাদা ডিসপ্লেসমেন্টকে যোগ করলে একটা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট তৈরি হবে। ধরো যে দুইটা ওয়েভ একটা মিডিয়ামে হচ্ছে এরকম করে ই করতেছে, অসিলেট করতেছে। একটা ওয়েভের ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে y1, আর একটা ওয়েভের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে y2। যদি এমন হয় যে দুইটা ওয়েভ সেম ফেজে একটা আরেকটার উপর পরিপাতিত হয়, তাহলে তাদের মিলিত যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হবে এরকম: y1 প্লাস y2। আর যদি এমন হয় তারা অপোজিট ফেজে একটা আরেকটার উপর পরিপাতিত হয়, তখন কি হবে? y is equal to y1 y2। ঠিক আছে, এখানে y1 y2 যে কোনোটাই বড় হতে পারে, সেই জন্য আমি পার্থক্য দিলাম যে y is equal to y1 ডিফারেন্স y2। ঠিক আছে, তো এটা হবে তাদের অবস্থান। যদি তারা সেম ফেজে হয় তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট গুলো যোগ হবে, আর যদি তারা অপোজিট ফেজে হয় তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট গুলো একটা থেকে আরেকটা বিয়োগ হবে। তাহলে নতুন রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্ট তৈরি হবে ওই ওয়েভে, সেটা হবে নতুন যে রেজাল্টেন্ট ওয়েভ, সেই রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট। তো এটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস এর প্রিন্সিপাল। এরপর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস। সুসংগত উৎস কি? দুইটা সোর্সকে সুসংগত তখনই বলা যায় যদি তারা এমন হয় যে তারা সেম ফ্রিকোয়েন্সি লাইট ওয়েভ ইমিট করে। দুইটা লাইট সোর্সকে আমি তখনই সুসংগত বলবো যখন সেখান থেকে যে লাইট গুলা বের হবে সেগুলা ফ্রিকোয়েন্সি হবে সেম এবং তাদের মধ্যে জিরো বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। Two sources are said to be coherent if they emit light waves of exactly same frequency. যদি একেবারে এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি লাইট ওয়েভ ইমিট করে এবং তাদের মধ্যে জিরো বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে, তাহলে সেই সোর্সকে বলা হবে কোহেরেন্ট সোর্স। আমাদের পৃথিবীতে যেসব সোর্স আছে ম্যাক্সিমামই হচ্ছে আসলে ইনকোহেরেন্ট সোর্স। ঠিক আছে, যেমন সূর্য, মোমবাতি, ল্যাম্প, যে যা কিছু আছে, লাইট বাল্ব যা আছে সব হচ্ছে ইনকোহেরেন্ট সোর্স। কিন্তু লেজার হচ্ছে এক ধরনের কোহেরেন্ট সোর্স। ঠিক আছে, আচ্ছা, তো কোহেরেন্ট সোর্স হওয়ার জন্য কি হইতে হবে? যে তারা যে লাইট, দুইটা সোর্সকে যদি কোহেরেন্ট হতে হয়, অবশ্যই যে লাইট গুলা ইমিট হবে সেখান থেকে সেগুলার ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স জিরো থাকতে হবে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকতে হবে। যদি একই ফেজ ডিফারেন্স হয় তার মানে জিরো ফেজ ডিফারেন্স, কোনো সমস্যা নাই, মানে সেম ফেজ। আর যদি এমন হয় যে দুইটার মধ্যে যে ফেজ ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলেও কোনো সমস্যা নেই। এখন আমরা লাইটের প্রথম যে ফেনোমেনা সেটা আসলে পড়বো, এটার নাম হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। এটাকে বাংলাতে বলা হয় আলোর ব্যতিচার। আচ্ছা, ইন্টারফারেন্স অফ লাইট কি? ইন্টারফারেন্স হচ্ছে এক ধরনের ফেনোমেনা যখন কি হবে, দুইটা লাইট ওয়েভস একটা আরেকটার উপর পরিপাতিত হবে, সুপার ইম্পোজ হবে। একটা লাইট ওয়েভ আরেকটা লাইটের উপর পরিপাতিত হবে এবং তখন স্যার উজ্জ্বল আর অন্ধকার ডোরা সৃষ্টি হবে স্যার। হ্যাঁ, উজ্জ্বল আর অন্ধকার জোড়া তৈরি হবে। দ্যাট মিন্স তখন একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হবে। রেজাল্টেন্ট ওয়েভটা কেমন হতে পারে? গ্রেটার অ্যামপ্লিটিউডের হতে পারে, লোয়ার অ্যামপ্লিটিউডের হতে পারে। দুইটা লাইট ওয়েভ যখন একটা একটার উপর সুপার ইম্পোজ হবে তখন তারা একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি করবে, যে ওয়েভটা
ওই দুইটা ওয়েভের চাইতে অ্যামপ্লিটিউড তাদের বেশি হতে পারে বা কম হতে পারে। দ্যাট মিনস গ্রেটার আর লোয়ার অ্যামপ্লিটিউডে একটা নতুন রেজাল্টেন্ট ওয়েভ তৈরি করবে। তো এই ফেনোমেনাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। যদি আমরা লাইটের ক্ষেত্রে চিন্তা করি তাহলে যেটা হয় যে দুইটা লাইট ওয়েভ যখন একটা একটার উপর পরিপাতিত হয়, যদি তারা সমদশায় একটা একটার উপর পড়ে তাহলে সেইখানে অ্যামপ্লিটিউড বেড়ে যায়, এবং অ্যামপ্লিটিউড বেড়ে গেলে উজ্জ্বল আলো তৈরি হয়। আর যদি তারা বিপরীত দশায় একটা একটার উপর উপরিপাতিত হয় তখন তাদের যেটা হয় অ্যামপ্লিটিউড কমে যায়। ঠিক আছে, অ্যামপ্লিটিউড কমে যায় এবং তাদের সেখানে অন্ধকার আলো বা ডার্ক তৈরি হয়। ঠিক আছে, তো এই যে দুইটা আলো একটা একটা উপর সুপার মানে পরিপাতিত হওয়ার ফলে একবার অন্ধকার আলো একবার উজ্জ্বল আলো তৈরি হয়, এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। Interference of light can be observed with all types of wave, for example, light wave, radio waves, acoustic wave, surface water waves, and matter waves. স্যার অ্যাকুস্টিক ওয়েভটা কি? আচ্ছা, acoustic wave হচ্ছে মানে অ্যাকোস্টিক শব্দটা আসলে সাউন্ড রিলেটেড থেকে আসে, মানে ইন্টারফারেন্স কিন্তু সাউন্ডের ক্ষেত্রে হয় না, হয়? জি স্যার। হ্যাঁ, তো শব্দের ক্ষেত্রেও কিন্তু ইন্টারফারেন্স হয়। সো যখন তুমি আসলে সাউন্ডের কথা চিন্তা করবা তখনও তোমার ইন্টারফারেন্স হবে। অ্যাকোস্টিক এই টার্মটা আসলে সাউন্ডের সাথে রিলেটেড বা হিয়ারিং বা সেন্সের সাথে রিলেটেড। জি স্যার। তোমরা এরকম নাম শুনছো কিনা, যে গিটার যে আছে না, গিটার গিটার কিন্তু দুই ধরনের হয়। কিছু গিটারকে বলা হয় ইলেকট্রিক গিটার, আর কিছু গিটার আছে অ্যাকোস্টিক গিটার। জি কিছু গিটারে দেখবা হচ্ছে গিটারের ভিতরে মানে যেখানে হচ্ছে করা হয় যে গিটার পিন দিয়ে গিটার বাজানো হয়, ওই যে তারের উপরে তারের নিচে দেখবা একটা ফাঁকা জায়গা আছে, ভেতরে একটা ফাঁকা এরকম জায়গা আছে না একটা। জি স্যার আছে। তো এগুলো হচ্ছে অ্যাকোস্টিক গিটার, মানে তুমি ওই তারের মধ্যে কম্পন তৈরি করতেছো, সেই কম্পন গুলা ওই ভেতরে গিয়ে ওইখানে হচ্ছে এক ধরনের ইন্টারফারেন্স তৈরি করে বা রেজোনেন্স তৈরি করে, সেইখানে হচ্ছে তৈরি হয়, সাউন্ড তৈরি হয়। এটাকে বলা হয় অ্যাকোস্টিক গিটার। আর হচ্ছে কিছু গিটার আছে যেগুলোর মধ্যে এসব ফাঁকা কিছু নাই, সেগুলো হচ্ছে ইলেকট্রিক গিটার, যেগুলো অনেক পাতলা হয়। জি স্যার। আচ্ছা, সো এই যে লাইট সোর্স, সো এই লাইট সোর্স থেকে দুইটা লাইট সোর্স যদি উপরিপাতিত হয় তখন এইরকম কি হয়, আহ সাদা আলো তৈরি হয় আর হচ্ছে কিছু অন্ধকার তৈরি হয়, এখানে যদি লাল দেখাইছে। আচ্ছা, তো এটা আমরা পড়বো, তো তার আগে আমরা ইন্টারফারেন্সের দুইটা মানে কন্ডিশন আছে কিছু, ইন্টারফারেন্স যে ঘটবে তার কিছু কন্ডিশন আছে। when waves comes together they can interfere constructively or destructively. কনস্ট্রাকটিভলি ইন্টারফারেন্স কাকে বলে আর ডিস্ট্রাকটিভলি ইন্টারফারেন্স কাকে বলে এটা আমরা সামনে পড়বো। যখন অ্যাকচুয়ালি সেম ফেজে উপরিপাতিত হয় তখন সেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যখন তারা অপোজিট ফেজে একটা একটা উপর উপরিপাতিত হয় তখন তাদের যেখানে তখন যে ধরনের ইন্টারফারেন্স তৈরি হয় সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। So to set up a stable and clear interference pattern, two conditions must be met. দুইটা কন্ডিশনকে মেট করতে হবে। একটা হচ্ছে কি, the sources of the wave must be coherent. আমরা কোহেরেন্ট পড়ছি এই কারণে, কারণ ইন্টারফারেন্স হওয়ার জন্য যে সোর্স গুলো থাকবে সেই সোর্সকে অবশ্যই কোহেরেন্ট সোর্স হইতে হবে। ঠিক আছে, the interference must, the sources of the waves must be coherent source হইতে হবে। আচ্ছা, which means that they will emit identical waves with a constant phase difference. তার মানে হচ্ছে তারা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সের দুইটা আইডেন্টিক্যাল ওয়েভকে ইমিট করবে। আর সেকেন্ড কন্ডিশনটা কি, দ্য ওয়েভ শুড বি মনোক্রোমেটিক। ওয়েভকে অবশ্যই মনোক্রোমেটিক হইতে হবে, দ্যাট মিন্স একবর্ণী হইতে হবে। দে শুড হ্যাভ এ সিঙ্গেল ওয়েভলেন্থ, তাদের অবশ্যই একবর্ণী হইতে হবে, মনোক্রোমেটিক হইতে হবে। দুইটা কন্ডিশন, লাইট সোর্স কোহেরেন্ট হইতে হবে, কোহেরেন্ট লাইট আসতে হবে দুইটা, সেম ফেজ ডিফারেন্সের দুইটা লাইট আসতে হবে। আর সেকেন্ডটা হচ্ছে দ্য ওয়েভস শুড বি মনোক্রোমেটিক, দ্যাট মিন্স সিঙ্গেল ওয়েভলেন্থের
দুইটা লাইট, মানে ওয়েভ গুলা যে লাইট গুলা হইতে হবে সেগুলোকে অবশ্যই সিঙ্গেল ওয়েভলেন্থের হইতে হবে। এখন আমাদের যে লাইট, এই লাইট গুলা কেমন? স্যার যে আমাদের বাসার যে লাইট, স্যার মনোক্রোমেটিক তো স্যার এক বর্ণিত। তোমার বাসার যে সাদা আলো, ওই সাদা আলো কি এক বর্ণই? স্যার না, এটা তো স্যার। স্যার সবগুলো আলো মিলে স্যার হয়। সবগুলো আলো মিলে আছে, এখানে 7টা বর্ণ আছে, তো এগুলা মনোক্রোমেটিক না। ঠিক আছে, তো মনোক্রোমেটিক হচ্ছে তোমার লেজার, লেজার হচ্ছে মনোক্রোমেটিক লাইট। তারপর কিছু কিছু লাইট আছে যেমন সোডিয়াম লাইট, আলাদা করে সোডিয়াম লাইট, এটা হচ্ছে একটা মনোক্রোমেটিক লাইট। এরকম আলাদা আলাদা কিছু লাইট আছে যেগুলা মনোক্রোমেটিক। আচ্ছা, এই যে কোয়ারেন্ট সোর্স, কোয়ারেন্ট সোর্স মানে হচ্ছে কি যে এমন দুইটা সোর্স সেখান থেকে লাইট ওয়েভ গুলা ইমিট হবে সেম ওয়েভলেন্থে, সেম টাইম পিরিয়ডে, সেম ফ্রিকোয়েন্সি, সেম অ্যামপ্লিটিউডে, এবং তাদের ফেজ ডিফারেন্স কি থাকবে? ফেজ ডিফারেন্স থাকবে 0 আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। দেখো এই যে এখানে খেয়াল করে দেখো, এইখানে এই দুইটা লাইটের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কেমন? দেখো এই দুইটা লাইটের ক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা কেমন? স্যার বিপরীত তো স্যার। না, ফেজ ডিফারেন্সটা হচ্ছে সেম, মানে 0 ফেজ ডিফারেন্স নাকি কেমন ফেজ ডিফারেন্স সেটা জিজ্ঞেস করছি। স্যার জিরো ফেজ ডিফারেন্স। 0 ফেজ ডিফারেন্স না, দেখো ও যখন শুরু হয়েছে তখন এটা ছিল কত? এখানে স্যার এটা জিরোতে ছিল, কিন্তু স্যার এর অপোজিট যেটা ওটা হাইয়েস্ট পয়েন্টে ছিল। হাইয়েস্ট এটা তো পয়েন্টে স্যার ছিল। এটা অপোজিট তো স্যার। স্যার এটা কি ল্যামডা বাই 2 হবে নাকি? এখন খেয়াল করে দেখো, এখন ফেজে ল্যামডা আসবে না, ফেজ আসবে পাই। আচ্ছা খেয়াল করে দেখো, ও ইনিশিয়ালি এখানে ছিল আর ও ইনিশিয়ালি এখানে ছিল, তো ওদের মধ্যে যে একটা ফেজ ডিফারেন্স আছে, তাই না? সব জায়গাতে দেখো এই ফেজ ডিফারেন্সটা সেম না। ও যখন এখানে জিরোতে আসছে তখন ও কত? এখানটাতে। ও যখন এখানে, তখন ও হচ্ছে এখানে। তাহলে সবসময় একটা সমান পরিমাণ ফেজ ডিফারেন্স আছে না এখানে? জি স্যার, স্যার সমান। সব জায়গাতেই খেয়াল করে দেখো, যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে ওদের মধ্যে ফেজের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে একই। তো এই দুইটা ওয়েভকে আমি কোয়ারেন্সেস বলতে পারবো, যেহেতু তাদের মধ্যে ফেজ ডিফারেন্স সবসময় সেম। ফেজের ডিফারেন্স আছে কিন্তু সেটা সেম ডিফারেন্স, সমস্যা নেই। যদি 0 থাকে তাও সমস্যা নেই, যদি দুইটা যদি একই ফেজের হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আবার যদি দুইটা ডিফারেন্ট ফেজের হয় কিন্তু তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা সবসময় সমান, সেটা যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ইন্টারফারেন্স হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা গঠনমূলক ব্যতিচার, আর একটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা হলো গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি? যে যখন two light waves superpose with each other in such a way that the crest of one wave falls on the crest of second wave, একটা ওয়েভের যে তরঙ্গ শীর্ষ সেটা আরেকটা ওয়েভের তরঙ্গ শীর্ষের উপর পড়ে, এবং the trough of one wave falls on the trough of second wave, একটা ওয়েভের তরঙ্গ পাদ আরেকটা ওয়েভের তরঙ্গ পাদের উপর পরিপাতিত হয়। Then the resultant wave has the larger amplitude and it is called constructive interference. দেখো যে এই দুইটা ছোট ছোট ওয়েভ ছিল, তারা যখন একটা একটা উপর সুপার ইম্পোজ করছে তখন একটা বড় অ্যামপ্লিটিউডের একটা ওয়েভ তৈরি হয়েছে। ঠিক আছে, তার অ্যামপ্লিটিউডটা এই দুইটা ওয়েভের অ্যামপ্লিটিউডের যোগফলের সমান। ঠিক আছে, সো এই যে ইন্টারফারেন্সটা তৈরি হলো এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এরপরে কেমন আছে? এরপরে হচ্ছে যদি এমন হয় যে when two light waves superpose with each other in such a way that the crest of one wave coincide with the trough of the second wave, একটা ওয়েভের তরঙ্গ শীর্ষ আর একটা ওয়েভের তরঙ্গ চূড়াতে গিয়ে পড়ে, তখন the amplitude of the resultant wave becomes 0 or become lesser amplitude এর একটা resultant wave তৈরি হয়। It is called destructive interference, ধ্বংসাত্মক ব্যতিচার। এটা একটা মানে এটা হচ্ছে আমার একটা ওয়েভ, এটা আমার একটা ওয়েভ।
এইটা হচ্ছে তার তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষে গিয়ে এটা তরঙ্গ পাত দিয়ে পড়ছে, তার মানে তখন আমার অ্যাম্পলিটিউডটা কমে গেছে। এটা যদি এমন হইতো যে উপরেরটা নিচেরটা সমান, তাহলে দেখা যেত অ্যাম্পলিটিউডটা 0 হয়ে যেত। ঠিক আছে, সো এখন যে ওয়েভটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখাইছে যে দুইটা সিমিলার ফেজে পড়ছে, যার কারণে তাদের অ্যাম্পলিটিউড বড় হয়ে গেছে, আর দুইটা অপোজিট ফেজে পড়ছে, এই জন্য তাদের অ্যাম্পলিটিউডটা ক্যান্সেল হয়ে গেছে বা 0 হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। তো এই যে ইন্টারফারেন্স অফ লাইট, এটা হচ্ছে বিজ্ঞানী থমাস ইয়াং, উনি হচ্ছে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি আসলে এই জিনিসটা খেয়াল করে, এবং এইখান থেকে লাইটের একটা নেচার যে জিনিসটা আসলে বোঝা যায়, সেটা হচ্ছে লাইটের ওয়েভ নেচারটা আমরা আসলে বুঝতে পারি। লাইট কি ওয়েভ না পার্টিকেল বলো তো? স্যার এটা কখনো ওয়েভ হিসেবে কাজ করে, আবার পার্টিকেল হিসেবেও কাজ করে স্যার। লাইট কখনো ওয়েভ হিসেবে কাজ করে, কখনো পার্টিকেল হিসেবে কাজ করে। তো এই যে ইন্টারফারেন্স অফ লাইটের ওয়েভ নেচারটাকে আসলে বোঝা যায়। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে, এটা আমিও জিজ্ঞেস করতে পারি, বা জীবনে যে কোনো জায়গায় যদি তুমি যাও, লাইট থেকে যদি তোমাকে কোশ্চেন করে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লাইটের ওয়েভ নেচার, লাইটে কোন কোন ফেনোমেনার মধ্যে হচ্ছে প্রকাশ পায়। এই যেভাবেও কোশ্চেন হতে পারে, বা এরকমও কোশ্চেন হতে পারে ডিরেক্টলি, যে ইন্টারফারেন্স অফ লাইটের কোন নেচারটা প্রকাশ পায়। আচ্ছা, আমার একটা ফোন আসছে, হ্যাঁ। আচ্ছা, সো বিজ্ঞানী থমাস ইয়াং আসলে এই এক্সপেরিমেন্টটা করে। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। স্যার আমার এখানে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে স্যার, আমি যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারি স্যার। আমার প্রেজেন্টেরটা কি একটু আপনি দিয়ে দিতে পারবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার কমেন্ট বক্সে দিয়ে দেবো প্রেজেন্টটা, চ্যাট বক্সে? না না না, কমেন্ট বক্সে দিতে হবে না। না স্যার একই অবস্থায় দিয়ে তো তাই স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যাকআপ নেই। দিয়ে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার ব্যাকআপ নেই তো এর জন্য স্যার। স্যার আমাদের কি ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে গুগল ক্লাসরুমে? এই ম্যাটেরিয়ালটা দেওয়া হয় না, এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। স্যার একটু তাড়াতাড়ি দিন নিশ্চয়। তাড়াতাড়ি তো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমারও তো একটু টাইম লাগে, বুঝছো? এই জি ক্লাসটা স্যার। যখন শেষ হবে, এটা কনভার্ট হইতে সময় লাগে, তারপরে মানে 2-3টা ক্লাস নেওয়ার পরে ইনস্ট্যান্টলি আবার কম্পিউটারে বসে আপলোড দিতেও তো ধরো 10-15 মিনিট সময় লেগেছে। স্যার লেকচার শিটটার কথা বলতেছি। তো লেকচার শিট আমি দিয়ে দিব, এটা আমি ক্লাসের পরে দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তো বিজ্ঞানী থমাস ইয়াং উনি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে, এটাকে বলা হয় ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যার মাধ্যমে ইন্টারফারেন্স অফ লাইট এটাকে খুব সুন্দর মতো আসলে এক্সপ্লেইন করা যায়। এবং এখানে ওয়েব নেচার, লাইটের ওয়েব নেচার আসলে প্রকাশ পায়, সেটা আসলে এখান থেকে আমরা আসলে খুব সুন্দর মতো দেখতে পাই। তো উনি আসলে যেটা করছেন, এই সেট আপটা তোমাদের আসলে খুব ভালো করে বুঝতে হবে ম্যাথ করার জন্য, ঠিক আছে? এই এক্সপেরিমেন্টটা ওইভাবে তোমাদের লিখতে আসবে ওরকম না, কিন্তু এই সেট আপটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি এই এক্সপেরিমেন্টটাও বুঝবা না, প্লাস তুমি ম্যাথও করতে পারবে না। তো সেট আপটা কেমন, উনি কি করছেন, উনি হচ্ছেন শুরুতে কিছু প্লেন ওয়েভ, উনি যেটা করছেন, যে একটা পিন হোলের মতো তৈরি করছেন, সেখানে উনি কিছু লাইট দিচ্ছেন, ঠিক আছে? তো কিছু লাইট দিলে কি হবে, এখান থেকে ওই লাইটটা যেহেতু পিন হোলের মধ্যে দিয়ে যখন যাবে, সেই লাইটটা স্পেরিক্যাল হয়ে লাইটটা বের হয়ে গেছে। এখন একটা লাইট এখান থেকে বের হইলো, এখন কন্ডিশনে কি ছিল, যে ইন্টারফারেন্স হইতে হলে কি লাগবে, বলো তো? সুসংগত উৎস হওয়া লাগবে স্যার। সুসংগত উৎস হইতে হবে। এখন সুসংগত উৎস তো বানানোটা টাফ। হ্যাঁ, দুইটা সোর্স থেকে আমি লাইট ফেলবো, তারা সেম ফেজে আসবে, সুসংগত উৎস বানানো টাফ না। এই জন্য উনি করছে কি, একটা চালাকি করছেন কি, এই যেখান থেকে স্ফেরিক্যাল ওয়েভটা তৈরি হইলো, সেখান থেকে একটু দূরে উনি কি করছে, দুইটা ছিদ্র করছে। তো দুইটা ছিদ্র দিয়ে এই লাইট গুলা দুইটা ছিদ্র দিয়ে আলাদাভাবে বেরোচ্ছে। তখন যখন ওই দুইটা ছিদ্র দিয়ে এই পাশ থেকে কিছু লাইট আলাদাভাবে বেরোবে, ওই লাইটই কিন্তু বেরোচ্ছে, কিন্তু আলাদা সোর্স হিসেবে বেরোচ্ছে না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাইলে একই লাইট দিয়ে আমি দুইটা সোর্স বানিয়ে ফেললাম না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, উনি এই টেকনিকটা অ্যাপ্লাই করছেন, এই জন্য এটাকে বলা হয় ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। যে উনি এখানে দুইটা ছিদ্র করছে, S1 একটা ছিদ্র করছে, S2 একটা ছিদ্র করছে, ঠিক আছে। S1 আর S2 এই দুইটা ছিদ্র উনি করছে, করার পরে এখানে দুইটা আলাদা আলাদা সোর্স তৈরি হয়ে গেছে, লাইট সোর্স তৈরি হয়ে গেছে, কিন্তু দুইটা লাইটটা একই লাইট। তো যেহেতু দুইটা লাইট একই লাইট, তাদের ফেজও এক, সবই এক, তার মানে তারা সুসংগত উৎস। তো এইভাবে উনি একটা লাইট থেকে দুইটা লাইট বানিয়ে সেটাকে সুসংগত করে ফেলছে। এবং এই দুইটা লাইট সোর্স থেকে যখন দুইটা লাইট একটার মানে এই পাশে যাবে, তখন কি হবে, একটা আরেকটার উপর উপরিপাতিত হবে। উপরিপাতিত হইলে কোনো কোনো জায়গায় তার সমদশায় উপরিপাতিত হয়, কোনো কোনো দশায় বিপরীত দশায় উপরিপাতিত হয়। তো যদি সমদশায় বা বিপরীত দশায় উপরিপাতিত হয়, তখন কি হবে, সেইখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, আবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। তো কিছু কিছু জায়গায় উজ্জ্বল আলো তৈরি হবে, কিছু কিছু জায়গায় অন্ধকার আলো তৈরি হবে। এখন কথা হচ্ছে সেইটা আমি বুঝবো কিভাবে। উনি এই জন্য কি করছে, এই পাশে একটা সাদা পর্দা দিচ্ছে, একটা স্ক্রিন রাখছে, সেই স্ক্রিনের মধ্যে এই যে যে ইন্টারফারেন্স গুলা হয়েছে সেগুলা গিয়ে পড়ছে। তো তখন দেখা যাইতেছে কি রকম, যে কোনো কোনো জায়গায় কালো, কোনো কোনো জায়গায় সাদা, কোনো কোনো জায়গায় কালো, কোনো কোনো জায়গায় সাদা। এটাকে বলা হয় ফ্রিঞ্জ, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, বা এটাকে বলা হয় যে ফ্রিঞ্জ বা পট্টি বলা হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি হয়, মানে কোনো কোনো জায়গায় উজ্জ্বল আলো, কোনো কোনো জায়গায় অন্ধকার আলো তৈরি হচ্ছে। তো চিন্তা করো যে তোমার যদি একটা থাকে, একটা কাপড় থাকে, সেই কাপড়ের মধ্যে এরকম আছে, কোনো জায়গায় লাল, কোনো জায়গায় মানে কোনো জায়গায় কালো, কোনো জায়গায় সাদা, তাহলে কি হবে, একটা পট্টির মতো তৈরি হবে না? এটাকে বলা হয় ফ্রিঞ্জেস, ঠিক আছে। তো ইন্টারফারেন্স এবার ফ্রিঞ্জেস তৈরি হবে। তো এটাই ছিল আসলে ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখন একটা জিনিস উনি যেটা করছে, যে S1 আর S2 এটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেই দূরত্বটাকে আমরা নর্মালি D দ্বারা প্রকাশ করি। তারপরে এই যে স্লিট, যেখানে ছিদ্র আছে, সেই ছিদ্র থেকে এই পাশে যে পর্দা, এটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আবার খেয়াল করো, একটা স্লিট থেকে আরেকটা স্লিটের যে দূরত্ব, সেটাকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করি। আর এই স্লিট থেকে এই পাশে যে স্ক্রিন, সেই স্ক্রিন পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এরপরে এই যে একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হইলো, আরেকটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হইলো, ব্রাইট ডার্ক। তো এই একটা ফ্রিঞ্জ থেকে আরেকটা ফ্রিঞ্জের যে দূরত্ব, সেটাকে এক্স দ্বারা প্রকাশ করি। একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের যে দূরত্ব, সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের যে দূরত্ব, সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তার মানে ক্যাপিটাল ডি হচ্ছে কি, ফ্রিঞ্জ টু স্ক্রিনের ডিস্টেন্স, স্মল ডি হচ্ছে দুইটা স্লিটের ডিস্টেন্স, আর স্মল এক্স হচ্ছে কি, স্মল এক্স হচ্ছে ফ্রিঞ্জের, একটা ফ্রিঞ্জ থেকে আরেকটা ফ্রিঞ্জের ডিস্টেন্স। এই তিনটা জিনিস মনে থাকবে। জি স্যার। লাস্টের দুটো কি ছিল? লাস্টের দুইটা, এক্স হচ্ছে একটা ফ্রিঞ্জ থেকে আরেকটা ফ্রিঞ্জের ডিস্টেন্স, সেটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ হতে পারে, বা সেটা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জ হতে পারে। আর স্মল ডি হচ্ছে একটা স্লিট থেকে আরেকটা স্লিটের দূরত্ব, মানে ছিদ্র, একটা ছিদ্র থেকে আরেকটা ছিদ্রের দূরত্ব। আর ক্যাপিটাল ডি হচ্ছে কি, এই স্লিট থেকে এ পাশে যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনের ডিস্টেন্স। স্যার এই স্ক্রিনটা কি স্যার মনোক্রোমেটিক স্ক্রিন না, স্ক্রিনটা? লাইট স্যার লাইট মনোক্রোমেটিক হইতে পারে, স্ক্রিন তো আর মনোক্রোমেটিক হইতে পারে। জি স্যার। এখানে যে লাইটটা, সেটা মনোক্রোমেটিক লাইট অবশ্যই। স্যার এই জায়গায় যদি স্যার আমরা দূরে স্লাইডের দূরত্ব মানে স্লিটের দূরত্ব স্যার ডি এর পরে ছোট ডি এর পরিবর্তে যদি স্যার এ ধরি, তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কিন্তু তোমার এটা বুঝতে হবে যে এটা এই স্যার ইন্টারে তো এ ধরে করছিলাম স্যার, এর কারণে স্যার একটু কনফিউজড লাগতেছে স্যার এটা। সমস্যা নাই। এটা তো ডিরেকশন মানে ডিনোট, এটা তো যে কোনো জায়গায় যে কোনো ভাবে চেঞ্জ করা যায়। আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম এরকম। স্যার আমি যদি পরীক্ষা ওই যে উল্লেখ করে দিই যে স্যার ফেজ ডিফারেন্স, তারপর হচ্ছে কি হলো স্যার এই যে স্লিট দ্বয়ের দূরত্ব স্যার ইকুয়ালস টু এ, তারপর হচ্ছে ওইভাবে যদি ধরে ম্যাথ করি, তাহলে কি স্যার হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে, সমস্যা নেই। ঠিক আছে। তো এই হচ্ছে ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সেটআপ। আচ্ছা, এই সেটআপটা অবশ্যই ভালো মতো বুঝতে হবে।
তো এই সেটআপটা আবার এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে, একটু জাস্ট শুধু এটাকে বলা হয় যে ডিটেইল না, কিন্তু এখানে জাস্ট এটাকে বলা, এটা একটা সুন্দর বাংলা আছে, নাম ভুলে গেছি। স্যার ইয়ং এর ডিজির পরীক্ষা। না না, ইয়াং এর দিচ্ছি পরীক্ষা, এটা মানে আমি বলতেছি এই এই ধরনের ফিগারের নামটা, আচ্ছা, যেখানে মানে অত ডিটেল থাকে না, শুধুমাত্র ড্র করা থাকে। আচ্ছা, এখানে দেখো যে S1 আর S2 দুইটা স্লিপ, সেখান থেকে যে ডি ডিস্টেন্সে হচ্ছে আমার স্ক্রিনটা আছে, আর এই পাশে হচ্ছে আমার তৈরি হবে, ফ্রিঞ্জ তৈরি হবে, একটা ফ্রিঞ্জ থেকে আরেকটা ফ্রিঞ্জের দূরত্ব হচ্ছে এক্স, আর একটা স্লিট থেকে আরেকটা স্লিটের ডিস্টেন্স হচ্ছে ডি। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখো যে S1 থেকে যে লাইটটা বের হয়ে যাবে আর S2 থেকে যে লাইটটা বের হয়ে যাবে, তো ধরে নিলাম যে পি বিন্দুতে একটা ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তো পি বিন্দুতে যে ফ্রিঞ্জটা তৈরি হবে, সেই ফ্রিঞ্জটা তৈরি হওয়ার জন্য S1 থেকে একটা লাইট আসছে, S2 থেকে একটা লাইট আসছে। তো আমাকে একটু বলো তো S1 আর S2 দুই জায়গা থেকে যে দুইটা লাইট গেল, তারা কি সমান দূরত্ব অতিক্রম করছে? না স্যার, সমান দূরত্ব অতিক্রম করে নাই, তার মানে একটা বেশি করছে একটা কম করছে। তার মানে কি এই দুইটা লাইটের মধ্যে কি ছিল, একটা পাথ ডিফারেন্স ছিল। আচ্ছা, তো যদি দুইটা লাইটের মধ্যে পাথ ডিফারেন্স থাকে, তাহলে অবশ্যই কি থাকবে, সেখানে একটা ফেজ ডিফারেন্সটা থাকবে। তো এখানে আসলে এই যে এইখান থেকে এখানে একটা লম্ব যদি টানি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। সেই সমকোণী ত্রিভুজ থেকে এখান থেকে একটা লম্ব টানলে কি হবে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তখন বোঝা যাবে যে এইটুকু হচ্ছে তার যে যতটুকু পাথ ডিফারেন্স সেইটুকু। তো এইরকম করে ক্যালকুলেশন করে এখান থেকে আসলে পাথ ডিফারেন্সটা বের করা যায়, সমকোণী ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে এখান থেকে পাথ ডিফারেন্সটা বের করা যায়। ঠিক আছে, তো এই পাথ ডিফারেন্সটা বের করলে অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্স ডি বাই ডি, মানে আমি পুরো ইটা পড়াইলাম না, পাথ ডিফারেন্স হচ্ছে এক্স ডি ডিভাইডেড বাই ডি, যেখানে এক্স হচ্ছে কি বলো তো, এক্স কি? স্যার একটা স্যার, চির ডোরা থেকে আরেকটা চিরের দূরত্ব স্যার। স্যার ডোরার স্যার, একটা ডোরার স্যার। একটা ডোরা থেকে আরেকটা ডোরার দূরত্ব আর কি। আচ্ছা, আর ক্যাপিটাল ডি স্যার পদ্মার দূরত্ব স্যার, সুসংগত উচ্চতা। মানে স্লিট থেকে স্লিট থেকে চির থেকে তার পর্দা দূরত্ব। স্লিট থেকে পর্দার দূরত্ব। আর স্মল ডি স্যার চির থেকে চিরের দূরত্ব। একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব। তো এই জিনিসগুলো তোমরা যদি জানো, তারপরে তোমরা যদি এটাকে অন্য কিছু লিখো কোনো সমস্যা নেই। সেটা আমরা লিখলাম স্যার xn a বাই d। ওই তো তুমি যেটাই লিখো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা জানি ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, এটা তো আমরা জানি তাই না? এটা আমরা স্যার নিচে আগে পড়ছিলাম। সো এখানে যদি আমরা এই পাথ ডিফারেন্সের মানটা বসাই, তাহলে কি হবে, ফেজ ডিফারেন্স সমান সমান হবে 2 পাই বাই ল্যামডা এক্স ডি বাই ডি। আচ্ছা, তো এরপরে একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ যে তৈরি হবে, উজ্জ্বল ডোরা, আর ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, অন্ধকার ডোরা। তো এগুলার শর্তটা কি, কোন শর্ত মানে কি শর্ত মাইনে উজ্জ্বল ডোরা তৈরি হয় বা অন্ধকার ডোরা তৈরি হয়? শর্তটা হচ্ছে এরকম, if the path difference is a whole number multiple of wavelength then the points will be bright। এই যে পাথ ডিফারেন্সটা আছে, সেই পাথ ডিফারেন্সটা যদি এমন হয় তোর ওয়েভলেন্থের হোল নাম্বার মাল্টিপল, পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তাহলে সেই পয়েন্টগুলোতে উজ্জ্বল ডোরা তৈরি হয়। দ্যাট মিন্স পাথ ডিফারেন্স হচ্ছে এক্স ডি বাই ডি, সেটা যদি ওয়েভলেন্থের পূর্ণ সংখ্যার গুণিতক হয়, দ্যাট মিন্স এন ল্যামডা হয়, যেখানে এন হচ্ছে কি 0 1 2 3 এরকম। ওয়েভলেন্থের পূর্ণ সংখ্যার গুণিতক হইলে পাথ ডিফারেন্সটা মানে ওই পয়েন্টে কি হবে, উজ্জ্বল ডোরা তৈরি হবে। তো উজ্জ্বল ডোরা তৈরির শর্তটা হচ্ছে এক্স ডি বাই ডি সমান সমান এন ল্যামডা। তো এখানে এক্স সমান সমান কি আসবে, এক্স সমান সমান আসবে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। তো এখানে আমি যদি এক্স এন এর বিভিন্ন মান বসাই, এই ইকুয়েশনটা কি মিন করতেছে, এই ইকুয়েশনটা মিন করতেছে যে এই মাঝের যে পয়েন্ট, এই মাঝের যে পয়েন্ট সি, সেই পয়েন্ট থেকে আমার এই সি পয়েন্ট থেকে যে যে
যে ফ্রিঞ্জটা তৈরি হয়েছে সেই ফ্রিঞ্জের ডিসটেন্স কত। আচ্ছা, এইটার একটা জেনারেল ইকুয়েশন। এইটা হচ্ছে this equation gives the distance of the bright fringe from the point C. So at C the path difference is 0, so a bright fringe is formed. That means ওই C পয়েন্টে n এর মান হচ্ছে 0, তাহলে n এর মান 0 হলে x এর মান কত হবে? 0। জি স্যার। আচ্ছা, n এর মান যদি 1 হয় তাহলে কি হবে? lambda d by d। ল্যামডা বাই n এর মান যদি 2 হয় তাহলে কি হবে? 2 lambda d by d। n এর মান যদি 3 হয় তাহলে হবে 3 lambda d by d। ঠিক আছে? আচ্ছা, so if the path difference is a whole number multiple of wavelength lambda, then the path points will be bright. So শর্তটা কি? x d by n lambda। তো এখান থেকে x এর মান বের করলাম এবং n এর বিভিন্ন মানের জন্য x এর যে মানগুলো হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার প্রথম ফ্রিঞ্জ, এটা আমার দ্বিতীয় ফ্রিঞ্জ, এটা হচ্ছে আমার তৃতীয় ফ্রিঞ্জ, এটা হচ্ছে আমার চতুর্থ ফ্রিঞ্জ। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে একটা ফ্রিঞ্জ থেকে আরেকটা ফ্রিঞ্জের দূরত্ব কতটুকু, সেটা বের করবো কিভাবে? ওটা তাহলে ডি ল্যামডা বাই এ হবে না স্যার, না ডি ল্যামডা বাই ডি। ডি ল্যামডা বাই ডি হবে, মানে এটা কিভাবে বের করবো সেটা বলো। স্যার ওটা হচ্ছে স্যার ডেল এক্স ইজ ইকুয়াল টু স্যার x1 মাইনাস x2। হ্যাঁ, that means যে কোনোটা করলেই হবে, ঠিক আছে? x1 মাইনাস 0 এটা করলেও হবে, বা x2 মাইনাস x1 এটা করলেও হবে, বা আমি যদি করি যে x3 মাইনাস x2, দ্যাট মিন্স পরপর যে কোনো দুইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? সো একটা থেকে আরেকটা বিয়োগ করলে কি হবে? ল্যামডা ডি বাই, ঠিক আছে? সো এটা হচ্ছে কি একটা ব্রাইট ফ্রিজ থেকে আরেকটা ব্রাইট ফ্রিজের মধ্যবর্তী দূরত্ব। দুইটি উজ্জ্বল বা মধ্যবর্তী দূরত্ব আছে। এখন এটা তো আমরা ব্রাইট ফ্রিজের জন্য দেখলাম, তাহলে ডার্ক ফ্রিঞ্জের জন্য কি হবে? ডার্ক ফ্রিঞ্জের জন্য কন্ডিশন হচ্ছে কি, if the path difference is an odd number multiple of half wavelength, হাফ ওয়েভলেন্থের odd number multiple, দ্যাট মিন্স বিজোড় সংখ্যার গুণিতক হইতে হবে। পাথ ডিফারেন্স বা পথ পার্থক্যটা odd number multiple of half wavelength, বিজোড় সংখ্যার গুণিতক, হাফ ওয়েভলেন্থের বিজোড় সংখ্যার গুণিতক। সো জিনিসটা কি হবে? জিনিসটা হবে এরকম, 2n plus 1 n plus lambda divided by 2। এখন 2n plus 1 এটা কি জোড় না বিজোড় দেখো তো? স্যার এটা বিজোড় স্যার, 2n জোড় এর সাথে 1 যোগ করলে স্যার বিজোড় হয়ে যায়। n হচ্ছে 0 1 2 3 4 এরকম। তো n এর মান যাই হোক না, n এর মান যদি 1 হয় তাহলে 2 plus 1 into 1 তাহলে 3। তার মানে এটা যাই করি না, n এর মান যদি 0 ধরি তাহলে এটা 1, n এর মান যদি 2 ধরি তাহলে এটা 5, n এর মান যদি 3 ধরি তাহলে এটা 7। যাই ধরি না কেন এটা হচ্ছে বিজোড় হবে। ওকে, তো তাহলে আমরা যদি n এর মান এখানে একবার 0 বসাই, একবার 1 বসাই, একবার 2 বসাই, একবার 3 বসাই, তাহলে কি হবে? n এর মান 0 বসাইলে হবে, দেখো n এর মান যদি 0 বসাই তখন কি হবে? 2n সমান সমান 0, তাহলে থাকবে lambda d by 2d। তাহলে দেখো x সমান সমান 0 lambda d by 2d। n এর মান যদি 1 বসাই তাহলে কি হবে? 3 lambda d by 2d। n এর মান যদি 2 বসাই তাহলে 5 lambda d by 2d। n এর মান যদি 3 বসাই তাহলে 7 lambda d by 2d। সো আমরা যদি যে কোনো দুইটা ফ্রিঞ্জের মধ্যবর্তী ডিসটেন্স বের করতে চাই তাহলে কি করতে হবে? যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলে হবে, মানে x1 থেকে x0 বিয়োগ বা x2 থেকে x1 বিয়োগ, যে কোনোটা যদি আমরা বিয়োগ করি, যেমন এখানে যেমন x2 থেকে x1 বিয়োগ করা হয় তাহলে 5 lambda d by 2d আর এটা হচ্ছে 3 lambda d by 2d। তো তাহলে এটা হয় কি, নিচে হচ্ছে 2d by 2d থাকবে, নিচে থাকবে 2d আর উপরে হবে কত? 2 lambda d, 2 lambda
টু টু যদি কাটি তাহলে কি থাকে, ল্যামডা জি বাই ডি। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পেলাম দুইটা ব্রাইট ফ্রিঞ্জের যে মধ্যবর্তী দূরত্ব আর দুইটা ডার্ক ফ্রিঞ্জের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দুইটা দূরত্ব হচ্ছে সমান। তো ডিস্টেন্স বিটুইন any two consecutive bright or dark fringes is equal, এবং সেটা হচ্ছে কত, ল্যামডা জি বাই ডি। এবং এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ। ঠিক আছে, সেই এইটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ। তার মানে ফ্রিঞ্জ উইথ হচ্ছে সমান। তার মানে আমাকে একটু বলো তো, যে অন্ধকার বা উজ্জ্বল জোড়াগুলা তৈরি হবে, প্রত্যেকটা জোড়াই কি সমান নাকি কম বেশি হবে? কম বেশি হবে। মানে তাদের কি পুরুত্বের মধ্যে কম বেশি হবে? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার, একবার বললে ভালো হতো। মানে ধরো অনেকগুলা তো তৈরি হয় না, একটা ব্রাইট ফ্রিঞ্জ, আরেকটা ডার্ক ফ্রিঞ্জ, আবার ব্রাইট ফ্রিঞ্জ, আবার ডার্ক ফ্রিঞ্জ। ঠিক আছে, এটা ধরো ব্রাইট, এটা ডার্ক, এটা ব্রাইট, এটা ডার্ক। এই ফ্রিঞ্জ গুলা প্রত্যেকটার উইথ কি সমান না কম বেশি? জি স্যার, সমানই তো হবে স্যার এগুলো। সবগুলা উইথই সমান হবে, সমান না হইলে তো যেটা হইতো না। স্যার এটা তো মিলবে না স্যার, এই যে স্যার ডি ল্যামডা বাই ডি স্যার, ওইটা তো ল্যামডা ল্যামডা জি এটা কখনোই হইতো না যদি সবগুলা সমান না হয়। এটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, ক্ষেত্রে উইথটা হচ্ছে সবসময় সমান। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা এখন তোমাকে যদি বলা হয়, যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের যে দূরত্ব, আরেকটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব, সেটা আমরা জানলাম কত, ল্যামডা ডি বাই ডি। আচ্ছা, এবং আমরা জানি সেটাকে আমরা বলি ফ্রিঞ্জ উইডথ, এবং সেটা হচ্ছে সমান সব ক্ষেত্রে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জের উইথ কত হবে? স্যার এটা ডি ল্যামডা বাই টু ডি হবে না স্যার? ডি ল্যামডা বাই টু ডি। কারণ কি? কারণ খেয়াল করে দেখো, এটা যদি একটা ব্রাইট ফ্রিঞ্জ হয়, তারপরে কি হবে, একটা ডার্ক ফ্রিঞ্জ থাকবে, তারপর আবার কি থাকবে, একটা ব্রাইট ফ্রিঞ্জ থাকবে, তাই না? তার মানে আমি যে ডিস্টেন্সটা বের করছি সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে ওইটুকুর মধ্যে একটা ব্রাইট ফ্রিঞ্জ আছে, একটা ডার্ক ফ্রিঞ্জ আছে। তো আমি যদি একটা ব্রাইট থেকে একটা ডার্ক বের করতে চাই, তাহলে জিনিসটা হবে এই পর্যন্ত। এই পর্যন্ত হইলে কি হবে, ওই ফ্রিঞ্জ উইথের অর্ধেক হবে না? জি স্যার। এটা হবে ফ্রিঞ্জ উইথের অর্ধেক। মানে একটা ফ্রিঞ্জ উইথের মধ্যে আসলে একটা ব্রাইট ফ্রিঞ্জ আর একটা ডার্ক ফ্রিঞ্জ দুইটার উইথ থাকে। তো আমি যখন একটা ব্রাইট থেকে আরেকটা ডার্ক বের করতে যাব, তখন আমার কি করতে হবে, যে ফ্রিঞ্জ উইথকে অর্ধেক, মানে ফ্রিঞ্জ উইথের যে অর্ধেক সেটাই হবে একটা ব্রাইট থেকে একটা ডার্কের মধ্যবর্তী দূরত্ব। তো সেটা হবে ল্যামডা ডি বাই টু ডি। এবং এই ডিস্টেন্সটাকে বলা হয় ব্রেথ, এটাকে বলা হয় ব্রেথ। যে কোন একটা ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জের ব্রেথ হচ্ছে কত, ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য ফ্রিঞ্জ উইথ। ঠিক আছে, দ্য ব্রেথ অফ এ ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য ফ্রিঞ্জ উইথ, এবং দ্যাট ইজ ল্যামডা ডি বাই টু ডি। আচ্ছা, এখন হ্যাঁ বলো। আচ্ছা দেখো, এই যে এইটা হচ্ছে একটা ইন্টারফারেন্স প্যাটার্নের ছবি, তাই না? জি স্যার। এখান থেকে একটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে, এখানে একটা ডার্ক ফ্রিঞ্জ শেষ হয়েছে, মানে এটা একটা ডার্ক ফ্রিঞ্জ, এরপরে ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে এখানে, তাই তো? জি এইটুকুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা কি বলতেছি? স্যার ডি ল্যামডা বাই ডি। ডি ল্যামডা বাই ডি মানে কি? মানে হচ্ছে এটা একটা নাম বলছিলাম, ফ্রিঞ্জ উইথ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফ্রিঞ্জ উইথ। সো এটা হচ্ছে ল্যামডা ডি বাই। এখন আমি তোমাকে কোশ্চেন করছি
যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে একটা ডার্ক ফ্রিঞ্জ বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে একটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব কত, তাইলে কি সেটা কি এই পর্যন্ত হবে না? এই যে আমার সবুজ কালিতে আমি যেটা দাগাচ্ছি সেই পর্যন্ত হবে না? তাই হবে? তাইলে এটা কি আগেরটার অর্ধেক না? আগেরটা যদি অর্ধেক হয় তাহলে আমি এটাকে হাফ দিয়ে গুণ করে দিই, ল্যামডা ডি বাই 2d। আচ্ছা, তো আমরা একটা ফ্রিঞ্জের উইথ এখান থেকে কয়েকটা ডিরেকশনে যাইতে পারি। ফ্রিঞ্জ উইথ সমান সমান হচ্ছে ল্যামডা ডি বাই টি। সেখান থেকে কয়েকটা কথা বলতে পারি। কথাগুলা কেমন? যে the width of a fringe, একটা ফ্রিঞ্জের উইথ is directly proportional to the wavelength of light। মানে একটা লাইটের ওয়েভলেন্থ যত বেশি হবে, লাইটের ওয়েভলেন্থ যদি বাড়তে থাকে তাহলে ফ্রিঞ্জের উইথটা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, আর the width of the fringe is directly proportional to the distance between the two sources। এবং এই যে ফ্রিঞ্জের উইথ সেটা হচ্ছে ডিসটেন্স, মানে সোর্সের যে ডিসটেন্স সেটার সাথে ব্যস্তানুপাতিক। মানে সোর্সের ডিসটেন্স যত কম হবে আমার ফ্রিঞ্জ উইথটা তত বেশি হবে, আর সোর্সের ডিসটেন্সটা যত বেশি হবে ফ্রিঞ্জ উইথটা তত কমে যাবে। তার মানে আমি সোর্সের ডিসটেন্স যদি অনেক বেশি বাড়িয়ে দেই তাহলে কি ফ্রিঞ্জ উইথ পাওয়া যাবে? না স্যার, অনেক কমে যাবে। অনেক কমে যাবে। আচ্ছা, so the width of the fringe increases with the increase of wavelength and with the increase of d। even হচ্ছে আমি যদি ওই আমার সোর্স থেকে স্ক্রিনের ডিসটেন্সও বাড়ায় দেয়, সোর্স থেকে স্ক্রিনের ডিসটেন্স যদি বাড়ায় দেই তাহলেও কি হবে? আমার ফ্রিঞ্জের উইথটা বৃদ্ধি পাবে। কিন্তু আমি যদি ওই এ আর বি সোর্সটার ডিসটেন্স যত বেশি কমায়া দিব তত বেশি আমার ফ্রিঞ্জ উইথটা বাড়বে, আর এ বি ডিসটেন্স যত বেশি বাড়ায়া দিব ফ্রিঞ্জের উইথটা তত বেশি কমে যাবে। আর এখানে একটা জিনিস বলা আছে যে অল দ্য ফ্রিঞ্জেস আর ইকুয়াল ইন উইথ। উইথের দিক থেকে সব ফ্রিঞ্জ হচ্ছে ইকুয়াল and are independent of the order of the fringe। এবং কত নাম্বার ফ্রিঞ্জ ওইটা সেটার উপর ডিপেন্ড করতেছে না, সব ফ্রিঞ্জই হচ্ছে সমান। ঠিক আছে, এই জি স্যার। হচ্ছে মোটামুটি ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জের কাহিনী। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি।